আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না। আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাব। সিদ্দিকী বলছে অনেক কষ্ট করে সুদিন নিয়ে এসছে, মানে বিজেপিকে নাকি ডেকে নিয়ে এসছে। আচ্ছা, আমি ফলতাতে প্রার্থী দিয়েছিলাম, ফলতায় তো 1 লক্ষর ওপরে ভোটে তৃণমূল হেরে গেল, দোষটাও কি নৌসাদের? আমি কথা বলেছি যে অনেক কষ্ট করে সুদিন ফিরেছে, সুদিন এসছে, কেউ না এই নোংরামি করে আবার ওটাকে বিনষ্ট করে দেয় সুদিনটাকে। এটা ভালো বলেছি না খারাপ বলেছি? আমার কাছে খবর এসেছিল ভোটে জিতার পরে ঠিক 4টে-5টার পর থেকে নতুন আইএসএফ সেজেছে ভাঙড়ে। এরও দোকানে তালা মেরে দেয়, একে মারা তাকে মারা, হুমকি দেওয়া চমকি দিয়ে এই করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তখন আমার পার্টির ছেলেদেরকে ডাকলাম, ডেকে কড়া করে বললাম যদি এটা করে কিন্তু যেই নেতৃত্ব আছে, যেই বুথে হবে তার কাছ থেকে ধরবো। ওটা বলে মিটিং করে মনে যখন বার হচ্ছিলাম, তখন আবারও বললাম অনেক কষ্ট করে সুদিন এসছে, তাহলে তোমরা যদি এই নোংরামি করে বিনষ্ট করে দাও, তাহলে তো একই হয়ে গেল। আইনের বাইরে কেউ চলতে পারবো না, আইন যেটা হয়েছে তার বাইরে আমি চলতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি, আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন, মোষ কিনে নিয়ে আসছেন, কারো অধিকার নাই, কারো মানে পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাই করলেন। এটুকু মাথায় রাখুন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এই আইনের 12 নম্বর সেকশনে বলা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে যে সরকার যদি চায় তাহলে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য, চিকিৎসার জন্য ছাড় দিতে পারে। ভাঙড়ের বিধায়ক হিসাবে সরকারকে আমি একটা চিঠি করেছি। একদিকে মুসলমানদের ধর্মীয় আচরণে কিছুটা হলো আঘাত লাগছে আইনটা, যদি আপনি এটা রিল্যাক্সেশন দেন তাহলে ধর্মীয় আচরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আর আমার হিন্দু ভাইরা যারা গোপালন করে তারাও অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করুন। তারপরেও বলছি, ওই সেকশনে আরেকটা সেকশন আছে, ওই আইনে আরেকটা সেকশন আছে, সেই সেকশন দিয়ে অলরেডি চিঠি আপনার এলাকার যে কটা থানা আছে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার আমি একটু আপনাদের বলে যাই, আমি এখন এই ডামাডোল চলছে, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনো বলে যাচ্ছি আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি। কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। বুঝতে পারছেন? খাবোই না গরু। লাও 14 বছরের পরে কেন খাবো? 14 বছরের আগে খাওয়া যাবে না, পরে খাওয়া যাবে না, এটাও তো টোটালটাই যেমন খাওয়া যাবে না। আর একটা করবো, গরুও বিদেশে বিক্রি করা যাবে না, এই আইন করতে হবে। ওই জন্য আমি কোর্টে যাব, আমি মাথায় রাখুন। কারণ আমরা ইলেকট্রাল বন্ড মানে ওই রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিরা টাকা দিয়ে সহযোগিতা করে। আমার পাশে যে বামপন্থীরা আছেন, এদেরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, 1 টাকা এরা নেয়নি কর্পোরেটদের কাছে। কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়।
আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। আর এক সমাজের হেভি অংশের মুসলমান আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবারে টোটাল গরুই জবাই করব না। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেটাকেও আমি স্বাগত জানাবো, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। তাহলে গরু কাঠের ব্রিজ বলছিল না, ভাঙড় 1 নম্বর থেকে 2 নম্বর যাওয়ার কাঠের ব্রিজটা কার হতে হয়েছে? আমার। চণ্ডীহাট থেকে শুরু করে এখন যেগুলো বাকি আছে, আগের দিন বামনঘাটায় গিয়েছিলেন, একটা কাঠের ব্রিজ আছে বাজারের ওপর দিয়ে, ওরা বলেছে ফুট ব্রিজ করে দেওয়ার জন্য, সেগুলো হবে। যে কটা ব্রিজ আছে সে কটা আমরা করছি। বড়ালি ঘাটের ওই ব্রিজটা যখন খারাপ ছিল, তারপরে রিপেয়ারিং কার দাবিতে হয়েছে? আমি তো বিধানসভা মন্ত্রীকে বলেছি বলে হয়েছে। ওই বড়ালির ওই ব্রিজটাকে যাতে কংক্রিটে নির্মাণ করা যায়। আসলে ব্রিজগুলো অনেক খরচ। আমার বিধায়কে 3.5 কোটি টাকা 5 বছরে পাবো। যদি বছরে 3.5 কোটি হতো, অন্তত একটা বছরের টাকা দিয়ে একটা করা যেত। যাক, সেটার জন্য আমি লড়াই করব। আমি আশা করছি এগুলো সম্পন্ন হবে। আমাদের যারা এখানে আছেন, বামপন্থী ভাইরা যারা আইএসএফে আছেন, এটা আপনারা দায়িত্ব নিয়ে দেখুন টেন্ডার কে নিয়েছে। টেন্ডার যে নিয়েছে তার নাম, ফোন নাম্বার জোগাড় করুন, আমাকে ফোন করুন, নাম্বার দেবেন, আমি কথা বলবো। এটা পুরোটা রাস্তার জন্য তো টাকা বরাদ্দ হয়েছে, অর্ধেক রাস্তার জন্য তো হয়নি। বা যতটা হয়েছে ততটা কাজ ওকে করতে হবে, আর নালে পেনের খোঁচা কোথা দিতে যাবে, বাকি টাকাটা পেমেন্টও আমি আটকে দেবো। ওনাকে আমি বলবো, ফোন নাম্বার নিয়ে ভাববেন না যে পার্সেন্টেজ দাও। আমাদের নাইয়ান্দা আছে না, পোলার 1 নম্বরে, ও বলছিল সরকার সাহেব বলছে এত টাকার কাজ করেছি, কিন্তু 35% টাকা বা 30% মাল তাকে দিতে হতো, সেটা হতে দেবো না। আমি কথা দিচ্ছি, এদিকে আমাদের পলাশদা, অভিদারা যেমন পরিষেবা আমার কাছ থেকে পাবে এমএলএ হিসাবে, ঠিক একই পরিষেবা তৃণমূলের নেতৃত্বরাও পাবে। যেই পরিষেবা এমএলএ হিসাবে আইএসএফ এর নেতৃত্বরা পাবে, ওই পরিষেবায় তৃণমূল বা বিজেপির কোনো নেতৃত্বরা চাইলেও পাবে, কারণ আমি বিধায়ক প্রত্যেকে। তবে হ্যাঁ, আমার সাথে লড়াই কার একটু জেনে রাখতে হবে। আমার সাথে লড়াই তাদেরকে আমি ছাড়বো না, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের কাছ থেকে 10,000 20,000 টাকা করে নিয়েছে, তাদেরকে আমি ছাড়বো না, খুঁজে বার করব। বিভিন্ন প্রকল্পের নামে যারা তোলাবাজি করেছে, আপনি বাড়ি করতে যাবেন, আপনার কাছ থেকে টাকা আদায় করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই, তাদেরকে এক চিহ্ন আমি ইঞ্চি ছাড়বো না। কিন্তু যারা এই নির্বাচনে তৃণমূলের হয়ে দেয়াল লিখেছে, নির্বাচনে তৃণমূলের হয়ে এজেন্ট বসেছে, তৃণমূলের হয়ে প্রচার করেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই নয়। লড়াইটা হচ্ছে এটাই, যারা জনগণকে শোষণ করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমার লড়াই। কারণ ভাঙড়কে উন্নততর করতে হবে। ভাঙড়ে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, কৃষকের অধিকার, ছাত্র যুবকের অধিকার, ডেলেভারের অধিকার, দোকানদারের অধিকার, আপনার আমার প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে, তারপরেই উন্নততর ভাঙড় হবে। তাই উন্নততর ভাঙড় করতে গেলে একা নওশাদ সিদ্দিকী পারবে না, বা আইএসএফ পারবে না, বা বামেদের সহযোগিতা নিয়ে সম্ভব নয়, যদি ভাঙড়ের মানুষরা সাথ দেয়। তাই আমি চাইবো উন্নততর ভাঙড় করতে গেলে পুরুষরা যেমন এগিয়ে আসবে, আমাদের মায়েদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদের সাথ দিতে হবে। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সহযোগিতা পেলেই আমরা উন্নততর ভাঙড় করতে পারবো। আর একটা কথা বলা যায় আপনাদের, আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন, তোলাবাজদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, গুন্ডাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন, আবাস যোজনা যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। এক কথায় অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়ে আমাকে জিতিয়ে এনেছেন। যারা ওই অন্যায় করতো তারা আজকে এখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে, এখান থেকে পলায়ন করেছে, আপনাদের ভোটের জন্যই সম্ভব হয়েছে। তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেমন ভাঙড় থেকে গুন্ডা নির্মূল হয়েছে, নতুন করে ভাঙড়ে গুন্ডাদের আর জন্ম হতেও দেব না। ভাঙড় থেকে যেভাবে তোলাবাজ নির্মূল হয়েছে, নতুন করে ভাঙড়ের তোলাবাজদের আর জন্ম হতে দেব না। আপনাদের সাথ লাগবে, দেবেন তো নাকি? দেবেন তো নাকি?
সাথ দেবেন তো নাকি? যেভাবে ভোটের মাধ্যমে সাথ দিয়েছেন, এবার সাথ দিতে হবে কি? নজর রাখতে হবে, নজর রাখতে হবে। কিসের? নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে না তো? যদি দেখেন নতুন করে তোলাবাজের জন্ম হচ্ছে, আমাদের খবর দেবেন, সেই তোলাবাজদের ডানা ছাঁটবো, কোনো কথা হবে না। দীর্ঘদিন পরে ভাঙড়ের মানুষের সুদিন ফিরে এসছে, আসেনি? এই মাঠে এই বক্তব্য দিতে পারতেন? এতক্ষণ 8-10টা মেরে দিয়ে সব কি গো শান্তির স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। ভাঙড়ের মানুষ শান্তির সাথে আছে, ভাঙড়ের মানুষ। এইটা বিনষ্ট হতে দেব না। এই দীর্ঘদিন পরে অনেক কষ্টের পরে সুখ এসছে, এইটা বলেছি বলে আবার তৃণমূলে যারা তোলাবাজি করে খায় তাদের আবার কষ্ট লেগেছে, এইটাকে কাটিং করে ছাড়াচ্ছে। বলছে নওশাদ সিদ্দিকী বলছে অনেক কষ্ট করে সুদিন নিয়ে এসছে, মানে বিজেপিকে নাকি ডেকে নিয়ে এসছে। আচ্ছা, আমি ফলতাতে প্রার্থী দিয়েছিলাম, ফলতায় তো 1 লক্ষর ওপরে ভোটে তৃণমূল হেরে গেল, দোষটাও কি নওশাদের? 30 জায়গায় তো প্রার্থী দিয়েছিলাম, 207টা সিট ওরা জিতল, সব দোষ আমার? আমার এমন একটা বক্তব্য দেখাতে পারবেন যেই বক্তব্যের জন্য সাম্প্রদায়িকতা ছড়িয়ে গিয়েছিল, অর্থাৎ হিন্দু মুসলমান ভোট আলাদা হয়ে গেছে, সব ভোট বিজেপিতে পেয়েছে? কেউ বলতে পারবে? তারপরেও আমার নামে দোষ দিচ্ছে। আমি কথা বলেছি যে অনেক কষ্ট করে সুদিন ফিরেছে, সুদিন এসছে, কেউ না এর নোংরামি করে আবার ওটাকে বিনষ্ট করে দেয় সুদিনটাকে। এটা ভালো বলেছি না খারাপ বলেছি? আমার কাছে খবর এসেছিল ভোটে জিতার পরে ঠিক 4টে-5টার পর থেকে নতুন আইএসএফ সেজেছে ভাঙড়ে। এরও দোকানে তালা মেরে দেয়, একে মারা তাকে মারা, হুমকি দেওয়া চমকি দিয়ে এই করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তখন আমার পার্টির ছেলেদেরকে ডাকলাম, ডেকে কড়া করে বললাম যদি এটা করে কিন্তু যেই নেতৃত্ব আছে, যেই বুথে হবে তার কাছ থেকে ধরবো। ওটা বলে মিটিং করে মনে যখন বার হচ্ছিলাম তখন আবারও বললাম অনেক কষ্ট করে সুদিন এসছে, তাহলে তোমরা যদি এই নোংরামি করে বিনষ্ট করে দাও তাহলে তো একই হয়ে গেল। এটা কি অন্যায় কথা বলেছি? কিন্তু এটাকে কাটিং করে আমার নামে মিথ্যাচার করছে।